একদিন ছোট ভাই শফিক রান্না করে সব কাজ শেষ করে খেতে এসে দেখে তার বড় ভাই তাকে রেখে সব খাবার খেয়ে ফেলেছে। তুমি আমাকে রেখে খেয়ে ফেলেছো? তো কি করব, আমার খিদে লেগেছে, আমি খেয়ে ফেলেছি। তুমি তো এমনিতেই দিনরাত বসে থাকো, আমি তো মাঠের কাজ সেরে এত পরিশ্রম করে এসে কত কষ্ট করে রান্না করলাম, আর তুমি আমাকে একবার না ডেকেই খেয়ে ফেললে। দেখ, এত বেশি কথা বলিস না, আমি তোর কথা শুনতে পারবো না। তুমি তো দেখছি সবকিছুই খেয়ে ফেলেছো। তুমি একা দুজনের খাবার খেয়ে ফেললে, এখন আমি খাবো কি? এত কষ্ট করে রান্না করলাম, তুমি একাই সব খেয়ে ফেললে। একটু আমার জন্য কেন রাখলে না? সারাদিন কত পরিশ্রম করে এসে রান্না করি আমি। তো আমি কি করব, আমার খিদে লেগেছিল, আমি সব খেয়ে ফেলেছি। তুই কেন কম রান্না করেছিস? আর শোন, আমি তোর এত কথা শুনতে পারবো না। বাবা মারা যাওয়ার সময় এই বাড়ি আর জমি আমাকে দিয়ে গিয়েছে। তুই তোর নাঙ্গল নিয়ে চলে যা। যা, আমার বাড়িতে থেকে আমাকে কথা শোনায়, সাহস তো কম না। বাবা কিভাবে পারলো আমাকে শুধু নাঙ্গল দিয়ে যেতে? এত কিছু আমি জানি না। বাবা আমাকে বাড়ি আর জমি দিয়ে গেছে, তুই তোর নাঙ্গল নিয়ে চলে যা। যা বলছি। হ্যাঁ, আমি তাই চলে যাচ্ছি আমার নাঙ্গল নিয়ে। তুমি একদিন এর ফল ঠিকই ভোগ করবে। আরে যা যা। এই বলে শফিক রাগ করে তার লাঙল নিয়ে বাড়ি থেকে চলে যায়। সে বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে চলে যায়। ততক্ষণে প্রায় সন্ধে নেমে। কোথায় চলে এলাম কিছুই তো চিনছি না। গভীর জঙ্গল, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। রাতে যদি বাঘ ও বন্য জন্তু এসে খেয়ে নেয় তখন কি হবে? যদিও আমি বেঁচে থেকে কি করব, ঠিক মতো খেতেই পাই না, থাকারও জায়গা নেই। বেঁচে থেকে আর কি করব আমি? হঠাৎ এমন সময় বনের মধ্যে দিয়ে নীলিমা নামের একটি মেয়ে জল নিয়ে বাড়ি যাচ্ছিল। আমার তো কাঁথা সেলাই করতে শুরু করলে আর কোনো দিকেই খেয়াল থাকে না, এটাই সমস্যা। আজকে পানি নিয়ে বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে। আরে আরে, ওখানে কে? দেখি তো, কেউ মনে হয় পথ ভুলেছে। ও বিধাতা, আমাকে সবাই ঠকায়, আবার সরলতার সুযোগ সবাই দেয়, কিন্তু আমি বোকা নই, আমি বিশ্বাসী। তুমি আমাকে দেখো বিধাতা। কে আপনি? কোথা থেকে এসেছেন এই গভীর জঙ্গলে সন্ধ্যের সময়? আপনি জানেন না এখানে রাতের বেলায় তেনারা আসে? মরার কি খুব শখ হয়েছে? আমার নাম শফিক, আমি পাশের গ্রাম থেকে এখানে চলে এসেছি। আমার বাড়ি ঘর নেই, আমার বড় ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আবার এখন থাকার কোনো জায়গা নেই। এই জন্য আমি এখানে এসেছি। মরতে হলে তো মরতে হবেই। আমি নীলিমা, এই গ্রামে আমাদের বাড়িতে একাই থাকি। আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। কিন্তু আমাকে ঠাঁই দিলে লোকে যে আপনাকে মন্দ বলবে, তার চেয়ে এই ভালো। সে আমি দেখে নেব বাবু, আপনি আমার সাথে আসুন। একটা মানুষ বিপদে পড়েছে আর আমি তাকে ফেলে যেতে পারি না। আচ্ছা ঠিক আছে, চলুন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে জায়গা দেওয়ার জন্যে। আরে ধন্যবাদ পরে দিও, আমার বাড়ির গোয়াল ঘরে তোমায় থাকতে দেব, চলবে তো? চলবে মানে খুব চলবে। আমি আপনার গরু রাখা, গরুর দুধ দোয়ানো, গরুর দুধ বিক্রি করা সব কাজ করে দেব। আপনি শুধু আমাকে দুমুঠো দুবেলা খেতে দিয়েন, তাতেই হবে। আসলে সারাদিন কিচ্ছু পেটে পড়েনি, খুব খিদে পেয়েছে। আচ্ছা এসো, তুমি বড্ড ভালো মানুষ গো। আরেকটা কথা, আমার সাথে আমার একটা নাঙলও থাকবে কিন্তু। ও আচ্ছা, এসো। তারপর শফিক নীলিমার সাথে বাসায় যায়। আজকে থেকে আপনি এই গোয়াল ঘরে থাকবেন, গরুদের দেখাশোনা করবেন, গরুর দুধ দহন করে সেই দুধ নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে দেবেন। আচ্ছা, আপনি যা বলবেন তাই। আপনি আমাকে থাকতে দিয়েছেন, এজন্য আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। হ্যাঁ, আসলে আমার বাবা মা মারা গেছেন, আমি এখানে একাই থাকি। আমার সবচেয়ে শখের কাজ হচ্ছে সেলাই করা। আমি কাঁথা সেলাই করতে বসলে সবকিছুই ভুলে যাই, তাই আপনি সব কাজ করবেন, আমি আপনাকে রান্না করে খাওয়াবো। ঠিক আছে।
এরপর থেকে শফিক নীলিমাদের বাসায় থাকতে শুরু করে। নীলিমার গরুর দুধ দুইয়ে তা বাজারে বিক্রি করা। শফিক গরুর দুধ বিক্রি করা সকল টাকা নীলিমাকে এনে দেয়। নীলিমা, এই নাও, এখানে গরুর দুধ বিক্রি করা সব টাকা রয়েছে। ধুর বোকা, তুমি সব টাকা আমায় কেন দিয়ে দিচ্ছ? তোমার কাছে রাখো, বাজার করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকেই টাকা দিয়ে বাজার করে নিয়ে আসব। সে ঠিক আছে, তোমায় একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। আমাদের একটা বড় জমি আছে। তোমার লাঙল দেখে মনে হলো তুমি চাষের কাজ জানো। গরু দেখাশোনার পাশাপাশি তুমি যদি চাষাবাদ শুরু করো তাহলে তো বেশ ভালোই হতো। টাকা পয়সা নিয়ে তুমি ভেবো না, আমি তোমাকে অর্ধেক ফসল দিয়ে দেব। এ তো বেশ ভালো কথা। চাষ করতে আমার খুব ভালো লাগে। আমি কালই নাঙল নিয়ে বের হব। ঠিক আছে। পরদিন জমিতে শফিক মন দিয়ে লাঙল দিচ্ছিল। আল্লাহ, আমার নাঙলটা তো ভেঙে গেল। এখন আমি চাষ করব কিভাবে? আমি তো নীলিমাদের জমিতে চাষ করি, এজন্য তো নীলিমা আমাকে তার বাড়িতে রেখেছে। আমি চাষ না করলে সে আমাকে আর বাড়িতে রাখবে না। এখন কি হবে? আমার এই নাঙলটাই তো ছিল আমার শেষ সম্বল। এভাবে শফিক একটি গাছের নিচে বসে কাঁদতে থাকে। এমন সময় ওই গাছে থাকা একটি ভূত শফিকের কান্না দেখে ভাবে, এই কান্না করছে কেন? কি ব্যাপার? কে কান্না করছে? এখানে বসে যাই, দেখি তো। এ কি? এ তো দেখছি শফিক। কি জন্য কান্না করছে জিজ্ঞেস করি তো। এই, তুমি কান্না করছো কেন? কে তুমি? আমি ভূত। ভূত? ভয় পেও না। পৃথিবীতে যেমন খারাপ মানুষ আছে না, তেমন ভালো ভূতও রয়েছে। আমি তোমাকে সাহায্য করার জন্য এসেছি। কি হয়েছে তোমার? আমি যেই নাঙলটা দিয়ে চাষ করি সেই নাঙলটা ভেঙে গিয়েছে। এখন আমি কিভাবে চাষ করব এই ভেবে কান্না করছি। কই দেখি তোমার নাঙলটা, আমি ঠিক করতে পারি কিনা। এটার অবস্থা তো খুব খারাপ। এটা তো অনেক পুরনো হয়ে গিয়েছে। এটা তো মনে হয় আর ঠিক করা যাবে না। দাঁড়াও, আমি তোমাকে একটা নতুন নাঙল দিচ্ছি। এটা হচ্ছে সোনার নাঙল। পাশাপাশি এটার একটা জাদুকরি দিক রয়েছে। এটি জমিতে ধরলে আপনা আপনি পুরো জমি চাষের উপযোগী হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। না হলে যে আমার কি হতো। ভালো মানুষকে সাহায্য করাই আমার ধর্ম। তারপর শফিক বাড়ি চলে গেল। একজন চোর শফিকের এত উন্নতি, এত ভালো ফসল ফলানো দেখে ভাবতে লাগলো, কিভাবে শফিক এত তাড়াতাড়ি ফসল ফলাচ্ছে, আবার অন্যদের ফসল তোলার আগেই আবার নতুন ফসল চাষ করছে। নিশ্চয়ই ওর ব্যবহৃত ওই নাঙলে কোনো জাদু আছে। না হলে এটা কিভাবে সম্ভব? ওর নাঙলটা দেখতে অন্যদের নাঙল থেকে একদমই আলাদা। এদিকে শফিকের বড় ভাই রফিকের অবস্থা খুব বেহাল। শফিক যে ঘরবাড়ি রেখে এসেছিল, পাশাপাশি যা খাওয়ার ছিল, জমিতে ফসল ছিল, সে সবকিছু শেষ হয়ে গিয়েছে। এভাবে তো আর চলা সম্ভব না। এবার কিছু একটা করতে হবে। আমাদের এই গ্রামে তো কোনো কাজ নেই। যাই, পাশের গ্রামে একটু কাজ পাওয়া যায় কিনা ঘুরে দেখে আসি। তারপর রফিক পাশের গ্রামে আসার পর সেই চোরের সাথে দেখা হয়। রফিক সেই চোরকে কোনো কাজের বিষয় জিজ্ঞাসা করে। ভাই, আপনাদের গ্রামে কোনো কাজ আছে? থাকলে একটু আমাকে সন্ধান দিবেন। আমার একটা কাজের খুব দরকার। আপনি কি একটা কাজ দিতে পারবেন? আমাদের গ্রামে একটা চাষি আছে, ওনার কাছে একটা সোনার নাঙল আছে, আরো অনেক ধান রয়েছে। আমরা যদি ওইটা চুরি করতে পারি তাহলে আমরা অনেক দিন ভালোভাবে থাকতে পারবো। আচ্ছা ঠিক আছে, কোথায় চলুন তো। তারপর রফিক ও চোর মিলে শফিকের সেই লাঙল চুরি করার জন্য যায়। যখনই তারা সেই লাঙলের গায়ে হাত দেয়, তখনই সেই ভূতটা এসে হাজির হয়। কিরে, তোদের সাহস তো কম না? তোরা আমার নাঙলের গায়ে হাত দিচ্ছিস? ভূত ভূত, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দাও। আমরা জানতাম না যে এটা তোমার নাঙল। রে মাফ করে দাও। কিসের মাপ?
তারা দেখাচ্ছি মজা তোদের। তারপর সে ভূতটা রফিক ও সেই চোরকে ধরে অনেক মার দেয়। এমন সময় শফিক এসে সেখানে উপস্থিত হয়। ভূত ভাই কি হয়েছে? তুমি ওদেরকে মারছো কেন? ভাই তুমি এখানে? আর বলিস না, এরা দুজন তোর নাঙল চুরি করতে এসেছিল। কি বলছো তুমি ভাই? তুমি আমার নাঙল চুরি করতে গিয়েছিলে? আমি জানতাম না রে এটা তোর নাঙল। আমি আসলে সত্যিই নিতাম না যদি জানতাম এটা তোর নাঙল। আচ্ছা ভূত ভাই, তুমি ওদেরকে মাফ করে দাও, ভুল হয়ে গেছে। আমি তোমার কাছে আমার ভাইয়ের পক্ষ থেকে মাপ চেয়ে নিচ্ছি। তুই অনেক ভালো মনের মানুষ রে ভাই। তোর ভাই তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, তুই তার হয়ে আজ আমার কাছে ক্ষমা চাচ্ছিস। আর ভূত ভাই, তুমি তোমার নাঙল তোমার কাছে নিয়ে যাও। আমি ওই নাঙল দিয়ে চাষ করে এখন অনেক অনেক ভালো আছি। আমি একটা নাঙল কিনে নেব, আর আমার যখন তোমার নাঙলের দরকার হবে তখন তোমার কাছ থেকে চেয়ে নেব। না হলে আবার কে কখন তোমার নাঙলের ক্ষতি করতে পারে বলা তো আর যায় না। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাড়িতে ফিরে যা তোর ভাইয়ের সাথে। হ্যাঁ শফিক, তুই আমাকে মাফ করে দে। তুই আমার সাথে ফিরে চল। আমি আর কখনো এমন করব না। আমি আর তুই দুজন মিলে এখন জমিতে চাষ করব। হ্যাঁ ভাই, আমি তোমাকে মাফ করে দিয়েছি। আমরা দুজন এখন থেকে একসাথে মিলেমিশে থাকবো, একসাথে আমাদের নিজেদের জমিতে চাষ করব। যে তোকে থাকতে দিল, তোর উপকার করলো, তুই তাকে রেখে চলে যাবি? সেও তো একা। তুই নীলিমাকে সাথে নিয়ে যা। নীলিমা, তুমি কি আমাদের সাথে আমাদের বাড়িতে যাবে? হ্যাঁ অবশ্যই যাব। আমার তো আর কেউ নেই, তুমি নিয়ে গেলে আমি তোমাদের সাথেই যাব। চলো বোন, আমি বুঝতে পেরেছি আপনজন ছাড়া কোনো বাড়ি পরিপূর্ণ নয়। আজ থেকে আমরা মিলেমিশে থাকবো। তারপর নীলিমাকে শফিক বিয়ে করে তারা সুখী শান্তিতে সংসার করতে শুরু করলো। এক গ্রামে ফাহিম ও তার মা বসবাস করত। ফাহিম ছোট থাকতেই তার বাবা মারা গেছেন। ফাহিম খুব চঞ্চল ছেলে এবং সে অনেক বুদ্ধিমান। কি রে ফাহিম, একা একা বসে আছিস কেন? আজ খেলতে যাসনি? না রে, আকাশে কালো মেঘ করেছে, তাই তো মা ঘর থেকে বের হতে বারণ করলো। তুই কেন খেলতে যাসনি? আরে বৃষ্টির দিনে আম কুড়ানোর চেয়ে বেশি মজা কি আর কিছুতে আছে? বৃষ্টিতে ভিজে আম কুড়াতে কি যে ভালো লাগে। অবশ্য তুই তো বৃষ্টিতে বের হোস না, তুই বুঝবি না। বৃষ্টি হলে বাজও পড়ে, মা আমাকে বাজের ভয়ে বাইরে বের হতে দেয় না। আর আম কুড়াবো কোথায়? আমাদের তো আমের গাছই নেই। গাছ নেই তাতে কি হয়েছে? আমার বাবার চেয়ে বড় আমের বাগান আর কার কাছে আছে এই গ্রামে? তুই আমাদের বাগানে চলে আসবি, দুই বন্ধু না হয় মজা করে আম কুড়াবো, যদি মা যেতে দেয়। আমি চলি রে ফাহিম, বৃষ্টি নামলে চলে আসিস। কিছুক্ষণ পর ঝুম বৃষ্টি নামলো। ফাহিম, বাবা ফাহিম, ঘরে আয়। দাওয়ায় বসে থাকলে তো বৃষ্টির ছাপটায় ভিজে যাবি। অবেলায় ভিজলে যে জ্বর হবে রে বাবা। মা, ও মা, বৃষ্টি হচ্ছে, সাথে কি জোরে হাওয়া দিচ্ছে গো। আমাকে একটা থলে দাও না মা, আমি রতনদের বাগানে আম কুড়াতে যাব। এই ছেলেটাকে আমি কিছুতেই বুঝতে পারি না যে অন্যের গাছের আম কুড়াতে গেলে সবাই খারাপ বলবে। আম গাছের মালিক দেখলে যদি রাগারাগি করে তখন কি হবে? মা তুমিও না, কিচ্ছু হবে না আম কুড়াতে গেলে। আর বৃষ্টির দিনে আম কুড়ানোর মজাই আলাদা। আর আমাদের তো আম গাছ নেই, আম যদি না কুড়াই তাহলে আমি আম খাবো কিভাবে? সবাই আম খায়, আমি কি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবো নাকি? ওই ছেলে তো সেটা কিচ্ছু বোঝে না। আজকে যতক্ষণ বৃষ্টি হবে আমি এখান থেকে নড়বই না। আমি দেখবো তুই কিভাবে এখান থেকে আম কুড়াতে চাস। এই কথা শুনে ফাহিমের মন খারাপ হয়ে গেল। একটু পর যখন ফাহিমের মা কাজ করার জন্য রান্নাঘরে গেল, তখন সেই সুযোগে ফাহিম দৌড়ে চলে গেল। কি মজা, কি মজা! বৃষ্টির দিনে আম কুড়ানোর মজাই আলাদা। মা কি সেটা বোঝে, নাকি শুধু আমাকে বকাঝকা করে? আম কুড়াতে আসতেই দেয় না। বর্ষাকাল থাকেই বা কতদিন, এই কটা দিন তো একটু আম কুড়াতে আসি, তাও মা বোঝে না, শুধু চিল্লা পাল্লা করে। কিরে, বলেছিলাম না তোর মা আসতে দিল তো?
লুকিয়ে এসেছি, কিন্তু তুই না বললে আসতাম না। চল চল আম কুড়াই। আমাদের গাছের আমগুলো কত বড় দেখেছিস? কাল স্কুলেও আম নিয়ে যাব। আমিও মাকে বলবো নুন ঝাল বানিয়ে দিতে, কাঁচা আমের সাথে মজা করে খাবো সবাই। ঠিক বলেছিস, ওই গাছটাই চল, ওই গাছের আম সবচেয়ে সেরা। দুজনে মজা করে বৃষ্টিতে ভিজে আম কুড়াতে শুরু করলো। তারপর ফাহিম আম কুড়িয়ে নিয়ে বাড়িতে যায়। মাকে না বলে লুকিয়ে যাওয়ার জন্য মা অনেক রাগারাগি করে। কিরে ফাহিম, আমি না তোকে নিষেধ করলাম যে আম কুড়াতে যাবি না? তুই আমাকে লুকিয়ে আম কুড়াতে চলে গেলি। মা, তুমি এমন করো কেন? একটু আম কুড়াতে গেলে কি হয়? কিচ্ছু হবে না। কে বলেছে কিছুই হবে না? যদি বাস পড়ে তোর কিছু হয়ে যায়? আজকে তো অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, এতক্ষণ বৃষ্টির মধ্যে ছিলি, যদি জ্বর আসে তখন কি হবে? না, এইটুকু বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে না, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না তো। এই ছেলেটাকে আমি কিছুই বোঝাতে পারলাম না। আজটা তোর যা ভালো মনে হয় তাই কর। যা, এবার মাথা মুছে নে, না হলে সত্যি জ্বর হবে। আচ্ছা মা, ঠিক আছে। মার কথা মতো সত্যি সেই রাতে ফাহিমের ধুম জ্বর এলো। মা, আমার অনেক ঠান্ডা লেগেছে, আমার মনে হয় জ্বর এসেছে। কি বলিস? জ্বর এসেছে? এই জন্যই বারবার নিষেধ করেছিলাম বৃষ্টির মধ্যে যাস না। দেখেছিস তো, মায়ের কথা শুনিসনি? এবার বস, এখন আমি কি করব এত রাতে? মা, তুমি চুপ করো তো, তুমি এখন আমার মাথায় হাত বুলিয়ে দাও। অনেক জ্বরই তো এসেছে দেখছি, এখন কি করব? আর কাছে তো টাকা পয়সাও নেই যে কবিরাজের কাছে নিয়ে যাব। মা, আমি যে আমগুলো কুড়িয়ে নিয়ে এসেছিলাম ওগুলো বাজারে বিক্রি করে দিয়ে আসো। হ্যাঁ, তা ঠিক বলেছিস, কিন্তু অন্যের গাছের আম কি বাজারে বিক্রি করা ঠিক হবে? কিছুই হবে না, তুমি বিক্রি করে দিয়ে আসো। এত আম আমরা খেয়ে শেষ করব কেমন করে? সকালবেলা ফাহিমের মা আমগুলো বিক্রির জন্য বাজারে গেল। বাজারে গিয়ে আমগুলো বিক্রি করে ওই টাকা দিয়ে একটা কবিরাজের কাছে গেল। কবিরাজ বাবা, আমার ছেলের প্রচন্ড জ্বর হয়েছে, কালকে বৃষ্টিতে আম কুড়াতে গিয়েছিল, এই জন্য অনেক জ্বর হয়েছে। আপনি আমার ছেলের জন্য একটু ওষুধ দিন কাকা। আচ্ছা, ঠিক আছে, তুমি বসো, আমি ওষুধ দিচ্ছি। এখন সবারই জ্বর হচ্ছে, একটু সাবধানে রেখো মা ওকে। আপনি একটু ভালো ওষুধ দিন কাকা, জানেনই তো ছেলেটা ছাড়া আমার কেউ নেই। কষ্ট পেও না মা, ভালো করার মালিক তো বিধাতা। নাও, নিয়ম করে দুবেলা খাওয়াবে, কেমন? এই যে টাকা। আহা, টাকা দিতে হবে না রে মা, আমি তো জানি কেমন করে চলে তোদের মা ছেলের সংসার। তোমার ছেলে ভালো মানুষ হয়ে বেড়ে উঠুক, যখন তোমাদের অবস্থার পরিবর্তন হবে তখন আমাকে পেট পুরে খাওয়িয়ে দিও। ঘরে যাও মা। দোয়া করবেন কাকা। কবিরাজের কাছ থেকে ওষুধ নিয়ে ফাহিমের মা বাড়িতে চলে এলো। ফাহিম, এই যে তোর ওষুধ নিয়ে এসেছি বাবা। মা, তুমি এসেছো? জ্বরে আমার অবস্থা খারাপ। আমগুলো কি বিক্রি হয়েছিল? হ্যাঁ, আমগুলো বিক্রি করার টাকা দিয়ে কবিরাজের কাছ থেকে ওষুধ আনতে গেলাম, কিন্তু কবিরাজ কাকা টাকা না নিয়ে তোর জন্য ওষুধগুলো দিল। তাড়াতাড়ি এবার ওষুধগুলো খেয়ে নে বাবা, তাহলে জ্বর কমে যাবে। আর যদি তুই কখনো আম কুড়াতে গিয়েছিস তবে তোর কপালে দুঃখ আছে। আচ্ছা ঠিক আছে, সেটা জ্বর কমার পরে দেখা যাবে। পরদিন ফাহিমের জ্বর কমলে ফাহিম আবার বৃষ্টি হলে আম কুড়ানোর জন্য বাগানে যেতে গেলে বাগানের মালিক ফাহিমকে ধরে ফেলল। কিরে ফাহিম, তুই আমাদের বাগান থেকে চুরি করে আম কুড়িয়ে নিয়ে যাস আর তোর মা সেটা বাজারে বিক্রি করে। আজকে তোকে দেখাচ্ছি মজা। না চাচা,
আমার প্রচন্ড জ্বর ছিল, ঘরে কোনো টাকা পয়সা ছিল না, ওই জন্য মা আমগুলো বিক্রি করে আমার জন্য ওষুধ কিনে এনেছে। তোরের মায়ের বড় গলা, আজকে তোকে এমন শিক্ষা দেব আর কোনোদিন আমার বাগানে আসার সাহস পাবি না। আমাকে রতন আসতে বলেছিল, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না কাকা। বাগানটা আমার না রতনের? মুখে মুখে কথা বলা হচ্ছে, তোর সাহস তো কম নয়, অত ভাগা কোথাকার। তারপর মতিন মিয়া ফাহিমকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফাহিম পড়ে গেলে তার পা ভেঙে যায়। এবার ফাহিম ব্যথায় কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। কিরে, তুই কাঁদছিস কেন? তোর পায়ে কি হয়েছে? তুই এইভাবে হাসছিস যে? মা, আসলে আমি আবার আম কুড়ানোর জন্য ওই মতিন মিয়ার বাগানে গিয়েছিলাম। ওই মতিন মিয়া আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি অনেক পায়ে ব্যথা পেয়েছি, আমার পাটা মনে হয় ভেঙে গিয়েছে। এই জন্যই তো আমি তোকে যেতে বারণ করেছিলাম। এভাবে আম কুড়াতে কি কোন দিন না বিপদ হয়ে যায়। শুনলি না তো আমার কথা? শুনলি না তো? কোনোভাবেই আমি তোকে বোঝাতে পারিনি। এখন কি হবে? আমার ঘরে একটা টাকা পয়সাও নেই, কিভাবে তোর পা ঠিক করবো আমি? এই জন্যই মায়েদের কথা সব সময় শুনতে হয়। এমন সময় ফাহিমদের বাড়িতে একজন ভিখারি বৃদ্ধ মহিলা এলো সাহায্য চাওয়ার জন্য। ও গো মা, তোদের বাড়িতে কি কিছু খাবার হবে? দুদিন ধরে কিছুটি খেতে পারিনি মা। আপনাকে আর কি খেতে দেব বলুন? আমাদের ঘরে এক মুঠো মুড়ি আছে। আমার ছেলের পা ভেঙে গিয়েছে, এখন এটা ওকে দেব না আপনাকে দেব? মা, তুমি বরং এটা ওনাকেই দিয়ে দাও। আমার পায়ে ব্যথা নিয়ে এমনি তো আমি এটা খেতে পারবো না, তার থেকে তুমি ওনাকেই দিয়ে দাও, উনি তো বয়স্ক মানুষ। আচ্ছা, তাহলে আপনি মুড়িটা খান। দেখি বাবা, তোর পায়ে কি হয়েছে। এই বলে বৃদ্ধ মহিলা ফাহিমের পা ভালো করে দিল। মা, আমার পায়ের ব্যথা কমে গিয়েছে, এই দেখো আমি হাঁটতে পারছি। কি সত্যি? আপনি আমার ছেলের পা ভালো করে দিয়েছেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ মা। ফাহিম, তোর পাটা ভালো হয়ে গেছে রে বাবা। তুই আর কখনো আম কুড়াতে যাবি না। মা, আমাদের তো কোনো আম গাছ নেই, এর জন্যই এর নেশাটা আমার বেশি। আম কুড়াতে আমার অনেক ভালো লাগে। তোমার আম অনেক ভালো লাগে তাই না? এই নাও, এই বীজটা আমি তোমাদের উঠোনে ছড়িয়ে দিলাম। এটা থেকে বৃষ্টি আসলেই আম গাছ হয়ে যাবে, গাছ থেকে আম পড়বে, আর সেই আম তোমরা খাবে আর বাজারে বিক্রি করবে। আমি চলি। আপনাকে ধন্যবাদ মা। এর কিছুদিন পর হঠাৎ বৃষ্টি নেমে এলো। দিনে সেই আমের বীজ থেকে আমগুলো বড় গাছে পরিণত হলো এবং সেখানে অনেক আম ছিল। এটা দেখে ফাহিম অনেক খুশি হলো। এটা কিভাবে সম্ভব? আজ থেকে আমার আর অন্যের কাছ থেকে আম কুড়াতে যাওয়া লাগবে না। কি মজা, কি মজা! এখন থেকে আমি বাড়িতে বসে আম খাবো। আর না না, আমগুলো আবার বিক্রি করেও আমাদের অনেক টাকা হবে। হ্যাঁ, তোরা অন্যদের গাছের আম কুড়াতে যাওয়া লাগবে না রে বাবা। তবে কেউ আম কুড়াতে এলে তাকে যেন তাড়িয়ে দিস না আবার। এসো রামা, একসাথে আম কুড়াই, ভারী মজা হবে। বেশ তো, আয় দেখি কে কটা আম বেশি কুড়াতে পারে। ফাহিম আর ফাহিমের মায়ের দিনকাল বেশ ভালোভাবে কাটতে শুরু করলো। সোনাই, ও সোনাই, কোথায় গেলি রে মা? আয় আয়, চট করে দুটো মুখে ভাত দিয়ে শীতল পাটিগুলো বাজারে বিক্রি করে আয় মা। আমার শরীরটা ভালো নেই মা, ভীষণ জ্বর, আমি উঠেও দাঁড়াতে পারছি না। কাজের কথা শুনলেই তোর গায়ে ভাল্লুকের মতো জ্বর আসে না? এত কুড়ে কেন তুই? আমি সত্যি বলছি মা, তুমি বিশ্বাস করো। দেখি দেখি, কোথায় জ্বর? সি 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 সি, আমার পেটের মেয়ে হয়ে তুই আমায় মিথ্যে কথা বলছিস? গা তো একদম ঠান্ডা, তাড়াতাড়ি বাজারে যা, নতুবা আজ কোনো খাবার পাবি না তুই। মাগো, খেতে না হয় নাই দাও,
তবু আমায় এই ভারী পাটির বোঝা দিয়ে বাজারের এতটা পথ যেতে বলো না। আমার শরীরটা সত্যিই ভালো না। দেখো না মা, আমি তো উঠতেও পারছি না। আমি কোনো বাহানা শুনতে চাই না। তুই কেন এমন করিস সোনাই? পাটি বিক্রির টাকায় তো আমাদের সংসার চলে। তারপরই তো চৈতালিকে আনতে হবে। ও শ্বশুর বাড়ির লোক সাফ জানিয়ে দিয়েছে তত্ত্বে ইলিশ মাছ নিয়ে যেতে, নয়তো এ সময় ওরা আমার কাছে মেয়েকে আসতে দেবে না। আর কদিন বাদেই তো ওর সন্তান পৃথিবীর আলো দেখবে। ইলিশ মাছ? ওরে বাপরে, ইলিশের যা চড়া দাম! এত টাকা আমরা কোথায় পাবো? নিজেরাই তো মাছ খেতে পাই না। তোকে এত ভাবতে হবে না, তুই পাটিগুলো বিক্রি করে আয়। সোনাইয়ের শরীরটা আজ যেন চলছে না। পাটির বোঝা মাথায় নিয়ে সোনাই পথ দিয়ে যাচ্ছিল, তার চোখ দিয়ে পানি পড়ছিল। কি রে সোনাই, কাঁদছিস কেন রে বুবু? ও কিছু নয় দাদু, তুমি ভালো আছো তো? আমার আর থাকা না থাকা, তা বল কেমন আছিস? এই তো আছি দাদু, আমার শরীরটা আর চলছে না গো। রাত দিন এক করে পাটি তৈরি করেছি, কিন্তু এই পাটির ভার নিয়ে বাজারে যাওয়ার শক্তি আমার নেই। কিছু খেতেও মন চায় না। আমার কি হয়েছে বলতে পারো? ওরে, আমি হলাম হারাধন কবিরাজ। আমার চোখকে কি ফাঁকি দেওয়া যায়? তোর ঘুম আর বিশ্রামের প্রয়োজন, নয়তো অসুস্থ হয়ে পড়বি রে। আর ঘুম? বুবুকে আনতে হবে, ওদের বাড়িতে স্বাদের তত্ত্ব নিয়ে যেতে হবে, সাথে গোটা ইলিশ মাছ। তুমি বলো না দাদু, নুন আনতে পান্তা ফুরোয় যাদের, তাদের ইলিশ কেনার সাধ্য কোথায়? পাগলি মেয়ে, তবে আমি তোকে একটা উপায় বলে দিতে পারি। কি উপায়? তুই আজ নতুন বট গাছের ওই বাজারে যা। শুনেছি ওখানে মাদারিরা খেলা দেখাতে এসেছে। ওরা ভালো দাম দিয়ে তোর সব শীতল পাটি কিনে নেবে। আরে বাহ, তবে তাই যাই। তুমি খুব ভালো গো দাদু। সোনাই বটগাছের নিচে বাজারে বসলো পাটি নিয়ে। পাটি নিয়ে যান, আসুন আসুন, শীতল পাটি, ফুরিয়ে গেলে আর পাবেন না। আসুন আসুন। আরে বাহ, তোমার পাটিগুলো তো বেশ। তা ও মেয়ে, এর দাম কত? একটা পাটির দাম 200 টাকা। না বাপু, এত দাম দিতে পারবো না। 150 হলে দাও, নয়তো চলে যাই। না গো কাকা, পারবো না। পেটের দাম বেজায় চওড়া, তবে একটি পাটি টিকবে অনেক দিন। তুমি নিয়ে যাও কাকু। কি আর করা যাবে, দাও তবে। এইটা নাও কাকু, খুব ভালো হবে। একে একে সোনাই সব পাটি বিক্রি হয়ে গেল। সে গেল জেলের দোকানে। ও মেয়ে, আমি তো দাম মিটিয়ে দিয়েছি, তবে এখানে আবার কেন? এত বড় ইলিশ মাছটার দাম কত গো কাকু? একদম 1000 টাকা, এর কমে কোথাও পাবে না। একদম টাটকা মাছ। 1000 টাকা? হ্যাঁ, নিতে হলে নাও, নয়তো যাও বাপু। কি ভেবে সোনাই বাড়ি ফিরে এলো। আরে এই যে মহারানী, পাটিগুলো কোথায়? পাটিগুলো তো সব বিক্রি করে এসেছি মা, এই যে 800 টাকা। এখন টাকা কি আমি চিবিয়ে খাবো? বাড়িতে চাল ডাল বারণ তো, কোনো দিকেই তোর খেয়াল নেই। তার উপর চৈতালিকে বলে পাঠিয়েছে পরশু ওর স্বাদের তত্ত্বে মিষ্টি গোটা ইলিশ মাছ, আর ওর জন্য যেন একটা জামদানি শাড়ি পাঠাই। তোর তো কোনো খেয়ালই নেই সেই দিকে। আমার হয়েছে যত জ্বালা। ইলিশের দাম 1000 টাকা, জামদানি শাড়িরও বেজায় দাম। এত টাকা আমি কোথায় পাবো মা? আমি তার কি জানি? তোর বাপ মরার সময় তাহলে কেন কথা দিয়েছিলি মা আর বোনের দায়িত্ব নিবি? কথা না বাড়িয়ে সোনাই সেখান থেকে চলে যায়। তারপর ফিরে আসে একটা লাল শাড়ি, কিছু চাল আর সবজি নিয়ে। এই নাও মা, আমি ঘরে গেলাম। আরে বাহ, কি সুন্দর শাড়ি! আমারও এমন একটা লাল জামদানির খুব শখ ছিল, কিন্তু অকালে তোর বাপটা মরে আমার সব স্বাদ শেষ করে দিল। আরে এই সোনাই, যাচ্ছিস কোথায়? ঘরে যাচ্ছি মা। হাত মুখ না ধুয়ে ঘরে কেন যাচ্ছিস? তোর কারণেই সংসারের অভাব দূর হয় না। পরদিন সকালে
কত বেলা হয়ে গেছে, বেত কিনে আনতে হবে, যে পাটি বোনা শুরু করতে হবে। কাল তো আবার যেতে হবে, কিন্তু ইলিশের জোগাড় হবে কেমন করে? সোনাই, হ্যাঁ বলো মা। এই টাকা কটা রাখ। এত টাকা তুমি কোথায় পেলে মা? সংসারের খরচা বাঁচিয়ে 1200 টাকা জমিয়েছি। 200 টাকার মিষ্টি আর 1000 টাকার একটা ইলিশ মাছ নিয়ে যা। আজই গিয়ে দিয়ে আয় চৈতালিকে। ঠিক আছে মা। সোনাই বাজারে গেল, কিন্তু অনেক খুঁজেও সে কোথাও ইলিশ মাছ খুঁজে পেল না। ওইদিকে জেলে বসে কাঁদছিল। গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কি হয়েছে কাকু, তুমি এমন করে কাঁদছো কেন? আর তোমার দোকানে কোনো মাছ নেই কেন? আমার মেয়েটার শরীর খুব খারাপ। কবিরাজ বলেছে চিকিৎসা করাতে অনেক টাকা লাগবে। আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? আমার কাছে 1000 টাকা আছে, তুমি এটা রাখো কাকু, তোমার মেয়ের চিকিৎসা করাও। তুমি তো আমাকে চেনো না, অচেনা লোককে কেউ এতগুলো টাকা ধার দেয়? ধারে কেন দেব কাকা? আমিও গরিব, আমিও টাকার অভাবে বাবার চিকিৎসা করাতে পারিনি, কিন্তু তুমি পারবে। সন্তান হেরে গেলেও বাবা কখনো হারে না কাকা। তুমি যাও কাকা। জেলে সোনাইয়ের দিকে কৃতজ্ঞতায় হাসি হেসে চলে গেল, কিন্তু সোনাই পড়ল বিপদে। এবার আমি ইলিশ পাবো কেমন করে? মা জানলে এবার আমি কি বলবো? নে ধর, সারা গ্রাম খুঁজে এখানে তোকে পেলাম। এত বড় ইলিশ মাছ, এসে অনেক দাম। আমার কাছে কোনো টাকা নেই গো দাদু। যার মনটা সোনার মতো তার কাছে টাকা মূল্যহীন। তুই যা তাড়াতাড়ি, মাছটা নরম হয়ে যাবে। 1000 হলেও তোর কুটুম বাড়ির ইলিশ। মাছ, মিষ্টি আর শাড়ি নিয়ে সোনাই গেল বোনের বাড়িতে। চৈতালি শাড়ি পেয়ে তো খুব খুশি হলো। বাহ, কি সুন্দর শাড়ি! আহা হা হা, কতদিনের স্বাদ পূরণ হলো আজ। তা বউ, বেলাবেলি বেরিয়ে পড়ো, সন্ধ্যের আগে পৌঁছবে। আমার কিন্তু সুস্থ সন্তান চাই। আমরা ইলিশ খাবো না? ওরে বাপরে, কি নোলা! কুটুম বাড়ি এসেছে পাত পাড়তে নেই, তাও তোমরা জানো না? মন খারাপ করে সোনাই আর চৈতালি ফিরে এলো। কিরে সোনাই, কি হয়েছে তোর? ইলিশ খেতে কেমন রে বুবু? একবার এক অনুষ্ঠানে খেয়েছিলাম, সত্যি রে, কি ভালো খেতে। আর ইলিশের ডিম, আহা হা হা, সে যেন অমৃত। ইলিশ ইলিশ করে সোনাই কেমন যেন অসুস্থ হয়ে পড়ল। কি হয়েছে সোনাইয়ের? জানি না, আমার মেয়ে কিছুই খেতে চায় না, কথা বলে না, বিছানা সেরেও উঠে না। ওকে ভালো মন্দ খাবার খাওয়াতে হবে, যত্নে রাখতে হবে। তখন বড় এক ইলিশ নিয়ে এলো জেলে। বৌঠান, এটা রান্না করে সোনাইকে খাওয়ান। আমার মেয়েটা এজন্যই সুস্থ হয়েছে। সোনাই কুটুম বাড়ি গিয়ে ইলিশ খেতে চেয়েছিল, কিন্তু আমার শাশুড়ি ওকে পানিও খেতে দেয়নি। হায় হায় রে, সোনাই, সোনাই ওঠ না, দেখি যদি ইলিশটা খাওয়াতে পারি। মা যত্ন করে ইলিশ রান্না করে সবাইকে খেতে দিল। সোনাইও এসে বসলো। সোনাই মা, আমি আজ তোমার বাড়িকে কুটুম বাড়ি মেনে ইলিশ মাছ এনেছি, একটু খাও মা। ইলিশ? কুটুম বাড়ির ইলিশ? আমি খাবো, আজ পেট পুরে খাবো।